সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গুলশানের 4টি ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির আহমেদ। বেকায়দায় দুদকের আবেদনে তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। খুব শিগগিরই বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে মামলা করার চিন্তা দুদকের। এদিকে সরকারি চাকরিজীবীদের সম্পদের হলফনামা প্রকাশের দাবি উঠেছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, দুর্নীতির রোধে সম্পদের হিসাব দেওয়া উচিত রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুর্নীতির তালা ভাঙবে কে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা ফিরোজ, সম্পাদক ভয়েস বাংলা, আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল, আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির। তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি। এনবিআরের ফয়সাল বগুড়ায় বদলি। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা। অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থেই নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে সক্রিয় 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম। পাচার হচ্ছে বিপুল অর্থ। দ্রুত আইন করা সহ মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের নজরদারির তাগিদ সিআইডির। এবং মাসের পর মাস অপেক্ষায় থেকেও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিতের তাগিদ। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম দুর্নীতির তালা ভাঙবে কে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির যে অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষ করে দুদক এখন মামলা করার কথা ভাবছে, সেটি শুরুতেই বলছিলাম। এছাড়াও মতিউর রহমানের প্রসঙ্গও আছে। এছাড়া রাজনৈতিক অন্যান্য কিছু প্রসঙ্গ নিয়ে আজকে আওয়ামী লীগ বিএনপি দুদলের নেতারাই কথা বলেছেন। আশা করছি সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। মোস্তফা ফিরোজ, আপনাদেরকে শুরু করে যেটি শিরোনাম সেদিকে যেতে চাই। শুরুতে দুর্নীতির তালা ভাঙবে কে, এই শিরোনাম আমরা করেছি। বেনজির আহমেদ ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বলে দুদক আদালতে জানানোর পরে আদালত তাদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন তালা খোলার জন্য। কিন্তু মূল বিষয়টি যেটি হচ্ছে, ধরেন এখন একজন সাবেক পুলিশ মহাপরিদর্শক কিংবা এনবিআরের একজন কর্মকর্তা মতিউর রহমান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এনবিআরের আরও একজন প্রথম সচিব, তাকে আজকে বগুড়ায় বদলি করা হয়েছে, ফয়সাল, তার বিরুদ্ধে অনুসন্ধান দুদক শেষ করেছে। দুদক বলছে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণের মধ্যে তারা পেয়েছেন। কিন্তু এই জায়গাতে অনেকেই বলছেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়টি বলেছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তারই প্রতিফলন এগুলো। আপনি কি মনে করেন? প্রতিফলন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হয়তো স্বল্প মাত্রায় যেহেতু পদক্ষেপগুলো নেওয়া শুরু হয়েছে, এটা হয়তো আওয়ামী লীগ দাবি করতে পারে, সেটা দাবি করাটাই স্বাভাবিক। কিন্তু মানে এটা কি যথেষ্ট? মানে আসলে গত 15 বছর এই যেভাবে লালন পালন করা হয়েছে এবং যাদেরকে ধরা হচ্ছে, আমি মতিউর বা ফয়সাল এটা বাদ দিলাম, উপরের দিকে মেনলি বেনজিরকে ঘিরে যেই সম্পত্তির ইতিহাস বা খবরাখবর, ব্যারিস্টার সুমন্ত পার্লামেন্টই বললেন যে আর কিছুদিন গেলে পুরো গোপালগঞ্জই কিনে ফেলতো। এরকম কিনে ফেলা লোকগুলি কিভাবে প্রশ্রয় পেল, এবং এদেরকে প্রশ্রয় দিতে যে আর বাকি সমস্ত প্রশাসনের সবাই এটা দুর্নীতির মহা যজ্ঞে লিপ্ত হলো। তো আজকে এই বিষয়টা খুব কঠিন হয়ে গেল। এখন কঠিন যখন হয়ে যায় তখন স্পেশাল অভিযান শুরু করতে হয়। আমরা অতীতে যে ক্লিন হার্ট অপারেশন বা অন্যান্য 111-এর সময় যে ধরনের সামরিক বাহিনীর অভিযান ছিল, আসলে ওই আঙ্গিকে একটা স্পেশাল, এইভাবে ঢিমে তালে হবে না। ঢিমে তালে করতে গেলে বেনজির সাহেব যেমন হাতছাড়া হয়ে গেল, আবার মতিউর যেহেতু তার রাজনৈতিক পরিচয়টা অত বেশি না, সে আবার আটকে গেল। তাহলে কেউ আটকাবে, কেউ ফসকে চলে যাবে। সেই জন্য একেবারেই 111-এর মতন একটা দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স করে মানে খুবই দৃষ্টান্তমূলকভাবে ব্যাপক ভিত্তিক একটা অভিযান চালাইতে হবে, যাতে মানে 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জাল থেকে মুক্ত হওয়ার জন্য খুবই দৃশ্যমান ঘটনা ঘটবে। এবং অনেকে যেভাবে মানে 111-এর সময় নিচে গাড়ি পার্কিংয়ে বাড়ি ফেলে যেমন পালায় গেছিলো, ওই ধরনের একটা
সর্বাত্মক অভিযান যদি না হয় তাহলে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে। অপারেশন ক্লিন হার্টের কথা বলছিলেন কিংবা 111 এর সময়কার কথা বলছিলেন, কিন্তু ব্যাপারটি হচ্ছে এখানে তো অনেকেই বলেন অপারেশন ক্লিন হার্ট মানে হচ্ছে 54 জনের বিনা বিচারে মৃত্যু এবং সেই মৃত্যুর জন্য ইন্ডিমেন্টি দেওয়া। এবং আরেকটি বিষয় হচ্ছে অপারেশন সংক্রান্ত, আমি ওইটা বলি নাই, আমি করি নাই যে লাইক মানে কাউকে মারা, সেই অর্থে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে 111 এর সময়কার যে দুর্নীতির অভিযোগ বা যে অভিযান ঢালাও হবে, তো সেটির ক্ষেত্রে অনেকেই এখন এসে এতদিন পরে যেটি বোঝা গেছে সেটি অনেকটাই ছিল লোক দেখানো এবং অনেকটাই ছিল তৎকালীন সেনা সমর্থিত সরকারের পছন্দের অপছন্দের ব্যক্তিকে বের করে আনা, কিন্তু দুর্নীতির যেই সিস্টেমেটিক যে দুর্নীতি সেই জায়গাটাতে এটি কোনো আঘাত করেনি। আচ্ছা, এটা হয়তো যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না 111-এর সময়, তারা হয়তো সেই, আমি বলছি যে মোটিভটা মানে অভিযানটা ঠিক ওই ধরনের হইতে হবে, মানে ব্যাপক, মানে আমি ওই যে উদাহরণ দিলাম এই কারণে, ওই যে যেমন মতিউর আটকে গেল, তাহলে উদাহরণ দিতে গেলে গত 2018 সেপ্টেম্বর থেকে যেটি হয়েছিল সেটিও বলতে পারি আমরা। 2019-এর সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগ সরকার যেটি করেছিল সেটা কোন অভিযান? এই যে দুর্নীতি বিরুদ্ধে অভিযান, ক্যাসিনোতে অভিযান শুরু করে তারপর দুর্নীতির বিরুদ্ধে অভিযান করে অনেককে যে, সেটাও ভালো ছিল। সেটাও উদাহরণটা তো এটা থেকে নিতে পারি আমরা। আমি মানে আমার অর্থগতভাবে আমি জাস্ট আমি শুধু দুর্নীতিটাকে কনসেন্ট্রেট করতে বলছি যে 111-এর সময় হয়তো লক্ষ্য ব্যর্থ ছিল, কিন্তু দুর্নীতিবাজদের হৃদয়ে কিন্তু কম্পন ধরে গেছিল, বহু দুর্নীতিবাজ দেশ থেকে ভেঙে গেছিল এবং অনেকে কারাগারে ছিল। আমি বলছি যে একটা ভয় কাঁপুনি না দিলে কিন্তু ওই আধো বুলি দিয়ে আর আইনের ফাঁক ফোকড় আমাদের এখানে যা অবস্থা, তাতে দেখা গেল যে তারা পার পেয়ে যাবে। আমি যাতে পার না পাই, সেই গভর্নমেন্ট একটা দুর্নীতি বিরোধী অভিযান দিয়ে তার নির্বাচনের দুর্বলতা সমস্ত কিছু কাটানোর জন্য আমি মনে করি যে এটা একটা সরকারের জন্য একটা ভালো এবং মানুষ সাপোর্ট করলে কিন্তু এই 18-র নির্বাচন, 14-র নির্বাচন, 24-এর এই নির্বাচনের অনেক কিছু থেকে কিন্তু বের হয়ে আসবে। যেমন 111 সরকার কিন্তু প্রথম দিকে জনপ্রিয় ছিল, তারা তো নির্বাচিত না, তারপরেও জনপ্রিয় হয়েছে কেন? ওই যে সে একটা অভিযান চালাইছে, মানুষ এরকম একটা দৃশ্যমান কিছু দেখতে চায়, আমি সেই অর্থে বলছি। ধন্যবাদ আপনাকে। প্রশান্ত দা, আপনাকে শুনতে চাই একটু। আমাদের দিবু ভাই একটা কথা বলছিলেন যে কিভাবে প্রশ্রয় পেল এখন এসে বেনজির আহমেদ, কিংবা বিশেষ করে বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি এই কথাটা বলছিলেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে এখন এসে তদন্ত শুরু হয়েছে, মামলা করার সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু প্রশ্রয় পেল কিভাবে কেউ কি জানতো না। এই প্রসঙ্গ ধরে আমি যেটি বলতে চাই, আজকে অ্যাটর্নি জেনারেল যে অঙ্গনে আপনি এখন কাজ করেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি বলছেন যে রাষ্ট্রের যারা সরকারি কর্মচারী আছেন তাদের সম্পদের হলফনামা প্রকাশ করা উচিত। তো এটা হলে আসলে এই প্রশ্রয় পেল কিভাবে, এই প্রশ্নটা আমাদের আর তুলতে হবে না আমার মনে হয়। এবং আমার হচ্ছে 1988 সালে চাকরিতে জয়েন করে 2020 সালে রিটায়ারমেন্টের পর 2024 সালে এসে তদন্তে থলের বিড়াল বের হয়ে আসছে, নিশ্চয়ই এতদিন অপেক্ষাও করতে হবে না তখন। না, দেখুন, দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান আপনি দেখবেন যে একেবারে কনসিস্টেন্ট। শুধু ইলেকটোরাল ম্যানিফেস্টোতে দিয়েছে 2024-এর সেটি নয়, আপনি বঙ্গবন্ধুর স্ট্যান্ডগুলো নিশ্চয়ই আপনি জানেন যে উনি এক পর্যায়ে এটাও বলেছিলেন যে পাকিস্তানিদের যে আঘাত করেছে জনগণকে সাথে নিয়ে দুর্নীতিবাজদের, সেই আঘাত করতে চাই। এবং তার মৃত্যুতে সবচেয়ে উল্লসিত হয়েছিল খুনিদের পাশাপাশি যারা এই দুর্নীতিগুলো করছিলেন। আপনার আরেকটা বিষয় দেখবেন, এবং চার্টার দল উনি এটা বলেছেন। এবং আপনার সবচেয়ে বড় একটা বিষয় দেখেন যে দীপুভাই যেটি বললেন যে ক্লিন হার্টে, এটা আইডিয়াল না, কারণ আপনার মনে আছে ক্লিন হার্টে সব মৃত্যুর কারণ ছিল হৃদরোগ, যে হৃদরোগে মারা গেছে, এগুলো 111ও আইডিয়াল না, এটা মানে পিক অ্যান্ড চুজ অ্যান্ড পিক এগুলো করেছে। আচ্ছা, কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের সময়ে পার্লামেন্ট ইন অ্যাকশন, গভর্নমেন্ট ইন অ্যাকশন, সেটার তো একটা ধ্রুপদী উদাহরণ এখন যেটি আপনি দেখবেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যারা এমপি, তারাও পার্লামেন্টে বলেছেন। এবং পার্লামেন্টের কিন্তু এটি করবার কথা, কারণ এক্সিকিউটিভ আছে, বিচার বিভাগ আছে, কিন্তু পার্লামেন্ট এটাই করবার কথা, জনগণের মুখের কথা, মনের কথাটা তারা পার্লামেন্টের ফ্লোরে নিয়ে আসেন। আপনার সাথে আমি একমত হয়ে বলছি, আপনি বলছেন এটি ধ্রুপদী উদাহরণ, কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে আপনি দেখেন গণমাধ্যমে রিপোর্ট হলো, তারপর দুদক নড়ে চড়ে বসলো। আপনার মতিউর রহমানের কথা আমরা বলছি, মতিউর রহমানের ব্যাপারটি আসলে একটি ছাগলকে কেন্দ্র করে, এরপরেও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যমে আসলো, মূলধারার গণমাধ্যমে লাগাতার রিপোর্টের পর হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন সিনে আসলো।
ধ্রুপদী উদাহরণ কথাটা কি খাটে কিনা? আমি রাজনৈতিক এবং সংসদীয় কমিটমেন্টের দিক থেকে একেবারে ধ্রুপদী উদাহরণ বলছি, কারণ হলো পলিটিক্যাল কমিটমেন্ট, সংসদীয় একেবারে পরিষ্কার একটা স্ট্যান্ড পার্লামেন্টে, অ্যান্ড দ্যাট গিভস এ স্ট্রং মেসেজ। আরেকটি জিনিস, এটি আরেকটি বিষয় সামনে চলে আসছে, দিস পার্লামেন্ট ইজ সাপোর্টিং দ্য পিপল অ্যান্ড অলসো বিইং সাপোর্টেড বাই দ্য পিপল, কারণ মানুষ এটিই চায় এবং সংসদ সদস্যগণ সেটি বলছেন, নিয়ে আসছেন। এবং সেটি দেখেন যে একটা পার্লামেন্ট যখন অ্যাকশনে থাকে তার প্রভাব রাষ্ট্রের প্রত্যেকটা, আমরা যে মেকানিজম বিভিন্ন স্তরে এগুলোতে পড়ে, তো এটা একটা সংসদীয় কমিটমেন্টের জায়গা, সরকারের নির্বাহী কমিটমেন্টের জায়গা। দুদক যে প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান, আপনি দেখেন, আপনি যার একটু আগে বললেন বেনজির সাহেব, তার তো মামলা এখনো হয়নি, কিন্তু তার আগেই কিন্তু দুদক তার বিশেষায়িত কার্যক্রমের সাথে সাযুজ্য রেখে তারা এটা ব্লক করেছেন, আপনার যেটাকে বলে যে আপনার অবরুদ্ধ করেছেন, এগুলো করেছেন। তদন্তও কিন্তু এখনো শেষ হয়নি, ওনারা মামলা করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু ওনারা কিন্তু দে ওয়েন্ট এক্সট্রা মাইল। তো এই ধরনের প্রতিষ্ঠান কথা জানিয়েছে দুদক, এটা সম্প্রতি, তার আগেই কিন্তু তার সবকিছু অবরুদ্ধ করা হয়েছে, এখন ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ দুদক ওয়েন্ট এক্সট্রা মাইল, এটা করেছে। এখন আপনি বললেন যে আগে জানলো না কেন? এই আগে জানাবার দায়িত্ব যাদের, এটি তাদের ব্যর্থতা ছিল। আমি গোয়েন্দা ব্যর্থতার কথা যদি বলেন, নিশ্চয়ই সেরকম ছিল। বাট আরেকটা জিনিস দেখবেন, রটেন অ্যাপল সব জায়গায় থাকে। আমাকে দেখতে হবে বিএনপি এখন যেটি বলছে, অতীতে আমার আপনার মনে আছে, পিস কোর থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের আপনার আহ্বান জানিয়েছে, সংহতি প্রকাশ করেছে, উল্লসিত হয়ে বলেছে তাদের সাথে আমাদের কথা মিলে গেছে, এগুলো বলেছে। ঠিক এমনিভাবে এই সুযোগে তারা প্রশাসনের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার চক্রান্তের লিপ্ত রয়েছে। এটার বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই প্রশাসন করোনায়, পার্টিকুলারলি মাঠ প্রশাসন, যেভাবে পুলিশ কনস্টেবলরা মারা গেছে, লাশ দাফন করেছে, মাঠ পর্যায়ের ইউএনও মাঠ প্রশাসন যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং রীতিমতো একটা অঘটন ঘটা থেকে মানুষকে বাঁচানোর ক্ষেত্রে প্রাণ দিয়েছে। আবার অত্যন্ত সৎ, চৌকস, মেধাবী কর্মকর্তা যারা আপনার খুব কমিটমেন্ট নিয়ে আপনার সার্ভ করছে নেশনকে, এই পাবলিক সার্ভিসকেও এই সুযোগে বিএনপি বা অন্যরা যেভাবে একেবারে নৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা কি করছে, ইলেকশনের সাথে তারা যুক্ত করবার চেষ্টা করবে। এটা একটি বড় ধরনের অপরাধকে তারা আড়াল করতে চায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, আপনাকে শুনতে চাই, একটু বিস্তৃত করে আপনাকে শুনতে চাই। আমি এভাবে করে শুনতে চাই আপনার কাছ থেকে। ধরুন, আমাদের প্রশান্ত দা যেভাবে বলছিলেন ধ্রুপদী উদাহরণ, আবার আমাদের প্রশান্ত দা যে রাজনৈতিক দল করেন তার প্রতিপক্ষ রাজনৈতিক দল মনে করছে যে এটি লোক দেখানো, এটি হলো একটি বিষয়। আবার আরেকটি বিষয় হচ্ছে, যদি একটু আমাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখি, রিপোর্ট হচ্ছে অনেক, কিন্তু 2-3 ব্যক্তিকে নিয়েই তো এত রিপোর্টিং, এত আলোচনা, এর মাঝে মাঝে আবার নতুন নতুন 2-1 ব্যক্তিকে নিয়েও রিপোর্টিং হচ্ছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে দুদকের হাতে 2500 মামলা রয়েছে, যেগুলো মানে মামলারা কেস রয়েছে যেগুলো তদন্তাধীন। তো এখন হচ্ছে এগুলো নিয়ে যখন রিপোর্ট হয়েছে, এগুলো পরে ঢুকেছে, আগের মামলাগুলোর ব্যাপারে খুব বেশি অগ্রগতি নেই। তো এখন দুর্নীতি নিয়ে যেরকম মাত্রায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলা হয়, কিংবা এখানে নানান সভা সেমিনারে দাবি তোলা হয়, আমাদের নিয়ন্ত্রণের ধারাটা কি সেই একই রকম সমান্তরালে চলছে কিনা? আসলে এগুলো নিয়ে কথা বলতে এখন আর খুব একটা উৎসাহ বোধ করি না। জি, কারণ এই কারণেই যে ধরেন আজকে একটা বাজেট পাস হলো। জি, সো আমি বাজেটে কি দেখলাম, আপনি যে এতক্ষণ আমরা আলোচনা করছি তার সঙ্গে কোনো রিফ্লেকশন আছে ওখানে? নাই। বাজেটে আমি কি ধ্রুপদী উদাহরণ পার্লামেন্টের, ধ্রুপদী এই উদাহরণের নায়ক নায়িকারা ডিউটি ফ্রি গাড়িটা টিকিয়ে নিয়ে নিলেন কোনোভাবেই। 100% এমপি এটার পক্ষে, তারা ডিউটি ফ্রি গাড়ি চায়। এই ধ্রুপদী উদাহরণের নায়ক নায়িকারা এমপি সাহেবরা। সেকেন্ডলি, সেইম আবার কালো টাকাকে সাদা করার বিধান রাখলেন, যাতে দুর্নীতি উৎসাহিত হয়। আপনি 25% টাকা দেবেন, আপনার সব ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। ইউ উইল নট আস্ক এনি কোয়েশ্চেন্স। বিগত যে সমস্ত সময়ে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল, কারা নিয়েছে হিসাবটা বাইর করেন একটু। আর আপনি বলছেন এই যে দুর্নীতির এই যে আপনি নিজেও বলেছেন, বেনজির তো ঘটনাচক্রে একটা প্যান্ডোরা বক্স ওপেন হয়ে গেছে। সেটার কারণ আপনিও জানেন, আমিও জানি কি জন্য হয়েছে।
দুটি গ্রুপের মধ্যে ঝগড়া, একটি গ্রুপে বেনজির ছিল, সো বেনজির ওখান থেকে বেনজিরের বিরুদ্ধে একটা ক্রমাগত পাইলিং হচ্ছিল, সেখান থেকে মিডিয়া হাউস ওপেন করেছে। সরকারের তো কোনো ইনিশিয়েটিভে হয় না। উনি যখন 600 বিঘা জমি কেনেন আপনার গোপালগঞ্জে, জানতো না লোক এটা? উনি যখন 4টা ফ্ল্যাট কিনেন, যেটি তালা খুলবে কে বলছেন আপনি? এটা কি ঢাকা রেজিস্টার অফিসে হয়নি এটা? সেগুলো তো হাস্যকর। বললে মানে এই যে ধরেন আজকে আপনার মতিউরের কৃতিত্ব তো একটা ছাগলকে দেওয়া উচিত। কোনো কারণে এটা ছাগলটা উঠছে বলে উঠতে উঠতে ঘাঁটতে ঘাঁটতে মতিউরের এই সম্পত্তি কি অজানা ছিল? তার 2টা বউ, তাদের প্রপার্টি, আপনার নরসিংদীতে রিসোর্ট, এগুলি কারো অজানা ছিল? তাহলে জানা থাকা অবস্থা কেউ তো অ্যাকশন নেয়নি। যখন এগুলো মিডিয়ায় ইউএন ক্রাই তৈরি করেছে, আরেকজন ওই যে ফার্স্ট সেক্রেটারি, প্রথম সচিব, তার বিরুদ্ধে আজকে শাস্তিটা কি? তাকে আপনি ঢাকা থেকে বগুড়া বদলি করেছেন। এখন বলেন আপনি দুর্নীতির তালা কে ভাঙবে? বগুড়াতে গিয়ে উনি তালা ভাঙবেন? এই যে একটু আগে আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের একটা বক্তব্য শুনছিলাম যে দুর্নীতিবাজ কর্মকর্তাকে বদলি কোনো শাস্তি হতে পারে না। তা আপনি কি শাস্তি দিলেন ওকে? আর ব্যাপারটা হচ্ছে করাপশনটা এমন পর্যায়ে চলে গেছে, এটা তো ইটস নট, এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, গতকালও তিনি বলছেন কাউকে ছাড়া হবে না, এবং তিনি চেষ্টাও করছেন। ডু ইউ নো কি পরিমাণ ফাইল দুদকে চাপা পড়ে আছে? বিকজ হায়েস্ট অথরিটি ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। পারলে সাংবাদিক হিসেবে সাহস থাকলে রিপোর্ট করেন এগুলো, কার কার ফাইল ওখানে আছে। আর যারা যারা বলছেন এই যে দুর্নীতিবাজ কাউকে ছাড়া হবে না, আমি সরকারের একজন উপদেষ্টার এক বক্তব্য দেখলাম যে দুর্নীতিবাজ বেনজির মতিউরকে ছাড়া হবে না। তিনি 3,500 কোটি টাকা ন্যাশনাল ব্যাংক থেকে হাওয়া করে দিয়েছেন আপনার ঋণ নিয়ে, ঋণ ফেরত দিচ্ছেন না, বাজারে বন্ড ছেড়ে মানুষের টাকা নিয়ে যাচ্ছেন, এয়ারলাইন্স দিয়ে টাকা নিয়ে গেছে, কোনো খবর নেই। আজকে কত মানুষ অসহায়। সো এইরকম একটি অবস্থায় আপনি সিস্টেম যদি আপনি এরকম একটা প্রসেস তৈরি না করে, আপনি একজন বেনজির এই যে 111 কেন ফাংশন করে নাই? বিকজ দ্যাট ওয়াজ নট ইন দ্য সিস্টেম। একটু আগে আমি হাবিবুল আওয়ালের লেখা বইয়ের মানে চুম্বক অংশ পড়ছিলাম যে কি কারণে দুর্নীতি, আপনি কি পরিমাণ সে সময়ে যারা এই যে সেনা কর্মকর্তা মিড লেভেলের কি পরিমাণ টাকা কামায় দেশ ছেড়ে চলে গেছে জানেন? খোঁজ নেন না। ওই তো মিড লেভেলের, আমি বলছি ক্যাপ্টেন, মেজর এবং কর্নেল লেভেলের লোকজন যারা বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনাল করেছে, তাদের একজনের চাকরি আছে কিনা খোঁজ নেন তো। কেমনে জানি একটা লোক শুধু বেঁচে গেছে, তার কপালটা বলতে হবে খুবই বড় একটা কপাল, and he became the parliament member. আমরা এগুলো জানি। এই যে অপারেশন ক্লিন কোন শুনেন 111 ফেল করেছে কেন? আপনাকে গণতন্ত্রের যদি কোনো ডিফল্ট থাকে সেটা সমাধান গণতন্ত্র দিয়ে খুঁজতে হবে, আরোপিত কোনো সিস্টেম দিয়ে না। ডেমোক্রেসির এই শর্তই হচ্ছে মোর ডেমোক্রেসি ক্যান রিজলভ দ্য প্রবলেম। এই যে আজকের দুর্নীতির কোনো সিস্টেম যদি এত না হয়, একজন বেনজির, একজন মতি, আপনি কি মনে করেন এনবিআর এর কত % কর্মকর্তা করাপ্টেড? আপনি খালি একজন ফার্স্ট সেক্রেটারি আর একজন সদস্যকে দেখছেন। এই সদস্য কি পরিমাণ পাওয়ার খাটিয়েছে আপনি বদিউর ভাইয়ের ইন্টারভিউটা পড়েন না? এগুলো এই আপনার চ্যানেলেই তো দেখলাম যে তার অ্যাক্সেস কার কাছে ছিল না। বাংলাদেশের কোন এই ভদ্রলোক সারাদিন ধর্মীয় বাণী পাঠাতো আমাদেরকে বিভিন্ন গ্রুপে, এই যে মতিউর সাহেব। এখন আপনাকে সমাধানটা খুঁজতে হবে উইদিন দ্য সিস্টেম। এখন আপনি যদি কালো টাকা সাদা করার বিধান রাখেন, আপনি যদি অল করাপশনের, আপনি যে এই বাংলাদেশ আওয়ামী লীগের ম্যানিফেস্টোর মধ্যে ছিল না যে সম্পদের হিসাব দিতে হবে সমস্ত রাজনৈতিক নেতার, আমরা কেউ শুনেছি সেটা, আমরা দেখেছি সেটা। সিস্টেমটা যদি ইনবিল্ড না হয় তাহলে আরোপিত কোনো জিনিস দিয়ে আপনি দুর্নীতি দমাতে পারবেন না। তালা সারা জীবন তালা থেকে যাবে, এই তালা কোনোদিনই খুলতে পারবেন না। আপনি যে বলছেন তালা খুলবে কে? জি, ধন্যবাদ দাদা। হ্যাঁ দিবু ভাই, একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে 10টি সমঝোতা স্মারক যে সই হয়েছে ভারতের সঙ্গে, সেটি গোলামির নব সংস্করণ।
আমি কোট আনকোট বলছি। তো এখন ব্যাপারটি হচ্ছে, এটি তো বিএনপি বলেই যাচ্ছে লাগাতার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে বেশ কয়েকবার বললেন, এবং মূল বিষয়টার মধ্যে তারা হচ্ছে 10টা সমঝোতা স্মারকের মধ্যে আপনার রেল ট্রানজিট নিয়ে সবচেয়ে বেশি করে বলেন, সার্বভৌমত্ব হুমকির মুখে। তো এইখানে আবার আরেকটা ভিন্ন প্রসঙ্গ আছে, সেটি বলেন যে আজকের দুনিয়াতে মোটামুটি সব দেশ যাদেরকে অর্থনৈতিকভাবে আমরা অগ্রবর্তী হিসেবে দেখি, যাদের কথা আমরা বিভিন্ন সময় উদাহরণ হিসেবে আনি ইতিবাচক অর্থে, তারাও তো অলমোস্ট সবাই কানেক্টেড। তো এখন কানেক্টেড হলেই আমার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এই প্রশ্নটা কতটুকু যৌক্তিক? আবার আজকের দুনিয়ায় আমি কানেক্টেড না থেকেই বা কি লাভ করতে পারবো? এটা আসলে পলিটিক্যাল বক্তব্য। আমি তো মনে করি, দেখেন আমরা তো ইউরোপে, আমেরিকায়, মানে আমি আমেরিকা বলি না, ইউরোপে বলি, ইউরোপের সেনজিন ভিসাটা কেন চাই জানেন? চাই যে এক দেশ থেকে আরেক দেশে যাতে অবাধে যেতে পারি, তাই না? এটা আমাদের জন্য ভালো লাগে না? একটা দেশ থেকে নেই, কিন্তু 25-30টা দেশে, এখন তো বোধহয় 38টা না সম্ভবত 38টা দেশে সম্ভবত যেতে পারি। তো এখানে কোথায় কার সর্বমত বিপন্ন হচ্ছে? এইগুলি হলো রাজনীতির কথা। মূল কথাটা হলো কি জানেন? মূল কথাটা হলো যে আমাদের স্বার্থটা আসলে সমুন্নত রাখা হচ্ছে কিনা। আপনি যে চুক্তি করেন, করিডোর দেন, ট্রানজিট দেন, সবই কানেক্টিভিটি। আপনি ভারত থেকে ট্রেন ছাড়বে, বাংলাদেশ হয়ে, মিয়ানমার হয়ে, চীন ঘুরতে থাকুক না, কোনো সমস্যা নেই। কিন্তু যার যার দেশের একটা সমন্বিত যাতে নিরাপত্তাটা, সেই নিরাপত্তাটা স্ব দেশ বা যৌথভাবে মিলে করতে হবে। আমরা এইভাবে বিচ্ছিন্নভাবে থেকে কোনো করতে পারবো না। এই যে এখন ধরেন ভারত ভয় পায় চীন ওই দিক দিয়ে যদি চিকেন নেক দিয়ে ঢুকে যায়, এরা ভয় পায় এই দিক দিয়ে, এই যে একটা জুজুর ভয়, তারপরে আবার ওই দেশের সাথে সম্পর্ক রাখা যাবে না, ওই দেশ জঙ্গি, ওই দেশ, এটা না করে আগে সমস্ত এই অঞ্চলে ইউরোপ যেভাবে কানেক্টিভিটি করছে, আমরা যদি করতে পারি তাহলে এই অঞ্চলের টোটাল এই অঞ্চলের একটা অর্থনৈতিক উন্নয়ন হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে, এবং একই সঙ্গে নিরাপত্তার এই জায়গাটা যদি আমরা গড়ে তুলতে না পারি, আমরা পিছিয়ে যাব। বাংলাদেশে কয়েকটা হতাশা আছে, যে কারণে আজকে এই আলোচনাগুলো। হতাশা কেন? দেখেন, বাংলাদেশে খুব অল্প, মোটা দাগে যদি বলি, 2টা মাত্র। একটা হলো তিস্তার পানি পাওয়া, আর একটা হচ্ছে সীমান্তে যাতে এই নির্বিচারে হত্যাকাণ্ডটা বন্ধ হয়। 2টার একটাও কিন্তু সেই আলোচনাও হয় না, ঘোষণাও হয় না। যার কারণে এর বাইরে যখন নাকি ভারত এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, কানেক্টিভিটি করিডোর মনে হচ্ছে যে সব নিয়ে যাচ্ছে, আমরা তো কিছুই পাচ্ছি না। বা বস্তু তো তাই আমাদের খুব ন্যায্য দাবি যাতে তিস্তার পানি বন্টনটা হয়। এখন তো দেখা যাচ্ছে যে গঙ্গার ওই চুক্তিও নবায়ন হবে কিনা সন্দেহ। তো এখন এই পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই ক্যাচাল মেটাবে কে? বাংলাদেশ। বাংলাদেশ তো কথা বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এই সব কারণে একটা হতাশা আছে। আর মানে দৃশ্যমান একটা, মানে কিছুদিন পর পর যেটা ঘটে সীমান্তে চোরাচালানের কারণে কি গুলি করে তাই বলে মানুষ মারা যাবে? হ্যাঁ, বুঝলাম তারা চোর, তো তুমি পায়ে মারো, আটক করো, কত পদ্ধতি আছে। কিন্তু সরাসরি মেরে ফেলা কখন মারা হয়? যখন নাকি কেউ অস্ত্র নিয়ে যদি জঙ্গি তৎপরতা করে, সেই ক্ষেত্রে। কিন্তু এটা তো তা না, গরু চোরকে আপনি কেন গুলি করে মারবেন? এবং এটা অব্যাহতভাবে হচ্ছে। এইসব হতাশার কারণে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এটা যদি না হয়, তাহলে আমি মনে করি যে এই কানেক্টিভিটির ব্যাপারটা শুধু ভারত মানে রেল লাইনটা নিয়ে পূর্বাঞ্চলে যোগাযোগ করবে, এইটা না করে বরং এই অঞ্চলের সমস্ত দেশগুলি মিলে একটা অভিন্ন একটা কানেক্টিভিটি গড়ে তুলুক। রাইট, সেটা ভালো। প্রশান্ত দা, আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম। আমাদের মোস্তফা ফিরোজ ভাই যে কথাটা বললেন, এখন এই যে সার্বভৌমত্ব হুমকির মুখে মোস্তফা ফিরোজ তো বললেন এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য বলার জন্য বলে, কিন্তু আমি যদি বলতে চাইছি কানেক্টিভিটির জায়গাটা যেটি বলছেন এই অঞ্চলের সব দেশ যদি তাহলে আরও ভালো হবে। তো এখন দেখুন, ভারতকে আমরা দিয়েছি, ভারতের এই জায়গাটাতে হয়তো আমাদেরও রাজস্বের আসবে, কিন্তু ব্যাপারটি হচ্ছে আমাদের পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে নেপালের দূরত্ব, কাকড়াভিটা স্থলবন্দরের 58 কিলোমিটারের মতো, ভুটানের দূরত্ব 64 কিলোমিটারের মতো। বলা হচ্ছে যদি আমাদের পঞ্চগড় থেকে 25 কিলোমিটার মতো ট্রানজিট দেয় ভারত, 22 বা 25 কিলোমিটার, তাহলে নেপালের সঙ্গে আমরা সরাসরি করতে পারি। এখন ব্যাপারটি হচ্ছে ভারত আমাদের এখানে ট্রানজিট নিচ্ছে, এই জিনিসগুলো দেওয়ার জন্য ভারতের সঙ্গে আমরা দর কষাকষিটা করছি কিনা, ভারতের কাছ থেকে আমরা ওভাবে করে চাচ্ছি কিনা, তিস্তা গঙ্গার প্রসঙ্গ তো আছেই, এই জায়গাতে জোর দেওয়া উচিত কিনা, এবং যে উচিত কাজটা আমরা কতটুকু করছি, এই প্রশ্নটা আপনার কাছে আমার। জি, দেখুন, বিএনপির সমালোচনাটা শুধু রাজনৈতিক নয়, একেবারে ভীষণ অপরিপক্ক এবং ষড়যন্ত্রমূলক। তারা কিছুদিন আগে চাদর ফেলে দিল
ভারতীয় পণ্য এগুলো বলল। নরসিমা রাও যখন প্রধানমন্ত্রী 93 সালে বেগম জিয়া সফর করে ফিরলেন, তিনি ঢাকা বিমানবন্দরেই গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন যে আপনার প্রশ্নে আলাপ করতে ভুলে গিয়েছে, এগুলো করেছেন। সবচেয়ে তারা ক্ষতি করেছিল বাংলাদেশকে, 20 বছর পিছিয়ে দিয়েছিল সাইবার কেবল আমাদেরকে সংযুক্ত হতে না দিয়ে বলল যে আমাদের সার্বভৌমত্ব চলে যাবে। তো সার্বভৌমত্বের ধারণাটি বিএনপির কাছে বোধ করি ওই রকম যে আমাদের ইন্টারন্যাশনাল পিস কোর থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রত্যাহার করা, বিদেশিদের সাথে এটা নিয়ে আঁতাত করা, সেটা যদি হয় তাহলে সেটি ভিন্ন রকম। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, আপনি দেখবেন যে যখন ভারত পাকিস্তান উত্তেজনা হয়েছিল তখনও, যে দক্ষিণ এশিয়ায় দারিদ্র ব্যতীত আর কোনো কমন এনিমি নেই, আমাদের সবার কমন শত্রু হচ্ছে দারিদ্র। এবং উনি প্রচুর এটা নিয়ে কথা বলেছেন, নিজের প্রভাব উনি খাটিয়েছেন, সংলাপের জন্য উৎসাহিত করেছেন। এই দিক থেকে আপনি দেখবেন যে হাফিজ ভাই যেটি বললেন যে কানেক্টিভিটিটা, আপনি দেখুন যে লন্ডনের ভিক্টোরিয়া থেকে 12 পাউন্ডের একটা টিকিট কেটে প্যারিসে, পরের বাস কিংবা সেই বাস আবার বেলজিয়ামে যাচ্ছে, সারা ইউরোপ ঘুরছে। তো আজকে এমন হতে পারতো, নিশ্চয়ই পারে এখনও, যে ঢাকার থেকে আপনি দিল্লি যাবেন, লাহোর যাবেন, আপনার ইরান হয়ে অন্যান্য জায়গায় যাবেন, বাট এদিকে পূর্ব দিকে মিয়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে, আপনি কম্বোডিয়া হয়ে বা এদিকে কুনমিংয়ের দিকে যাবেন। এটি মানুষে মানুষে সংযোগ যতটা বাড়বে, ব্যবসা বাড়বে, শিক্ষায় আদান প্রদান হবে, সংস্কৃতিতে, সেই কত শত বছর আগে ইবনে বতুতা এবং অন্যরা এটা করেছিলেন এবং তার সুফল আমরা পেয়েছি। হ্যাঁ, এটার কিছু নেগেটিভিটি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদাহরণ আসলে উল্টো হবে, সেটা অন্য বিষয়। আমরা কিন্তু বিএনপির যে না হক সমালোচনা, দেখুন পানিকে আনলো, সমুদ্র সীমায় জয় করলো কে? আওয়ামী লীগ সরকার করলো, পরপর দুটো। প্রথমটাই বিএনপি একটি ধন্যবাদ প্রস্তাব দিয়েছিল এবং আমি এখনও কারণটা বুঝি না, 24 ঘন্টা না যেতেই এটি প্রত্যাহার করে নিল, বলল এটি অফিসারদের কৃতিত্ব, সরকারের নয় বলল। দ্বিতীয়টা তার ঝুঁকি নেয়নি ধন্যবাদ দেবার। আবার এই যে 3 বিঘা আপনার করিডোর, দহগ্রাম, আঙ্গরপোতা, মুজিবেন্দ্রা চুক্তির 43 বছর, এগুলো আওয়ামী লীগ সরকার ফেরত নিয়ে আসলো। আমার মনে হয় আপনি যেটা বললেন, বিশেষ করে সীমান্ত হত্যার ব্যাপারটা খুবই ফেলানির ব্যাপার নিয়ে আমরাও তখন প্রতিবাদ করেছি অনেক বিষয়, এবং এটি অত্যন্ত পরিহারযোগ্য এবং অত্যন্ত দ্রুত ভিত্তিতে। শোনেন, হিউম্যান ক্যাজুয়ালিটি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যাজুয়ালিটি, এটা ফেরত আনা যায় না। গরু 100 চলে যায়, কিন্তু একটা হিউম্যান, সো দ্যাট কামস ফার্স্ট। তো এই কারণে নিশ্চয়ই তারা এগুলো কথা বলছেন এবং আলাপ করছেন, আগাচ্ছেন। কিন্তু আমি একটা বিষয়ে জোর দিতে চাই যে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের, পৌনঃপুনিক আওয়ামী লীগ সরকারের কোনো ধরনের নমনীয় অবস্থান তো আমরা কোথাও দেখিনি। জি, আপনার কোনো দাদা, যে প্রশ্নটা আমি প্রশ্নদাতাকে করছিলাম, আমি আপনার কাছ থেকে এটা আরেকটু জানতে চাই। ধরুন ট্রানজিট আমরা দিয়েছি, ওই যে দিবু ভাই যে কথাটা বলছেন, ওটাই আলোচনাটা ওখানেই শেষ, যে বিরোধিতার জায়গাটা শুধুমাত্র রাজনৈতিক কারণেই হয়তো বা করছেন। কিন্তু আমি বলছি আমাদের পাওয়ার জায়গাগুলো, সেই দর কষাকষিগুলো আমরা সঠিকভাবে করছি আরও কিনা? একটু জোরালোভাবে করতে হবে। আমার মনে হয় কি যে আমাদের পাওয়ার মধ্যে কি আছে, ধরুন আপনি বললেন একটু আগে যে আমরা নেপালে যেতে চাই। আমরা কি আসলে নেপালে যেতে চাই? আমার একটা ট্রেন, সার্ভিস ট্রেন, ধরেন পাবলিক সার্ভিস ট্রেন, কে যাবে নেপালে? আমরা নিজের দেশের ভিতরে কক্সবাজারে ট্রেন পাঠাতে পারছি না ঠিক মতো, এত ডিমান্ড ওটার, 7 দিন আগে পর্যন্ত টিকিট পাওয়া যায় না, আমাদের ট্রেন নাই। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রিয়েলিটি। সার্বভৌমত্ব টর্বত্ব এগুলো না, এগুলো এখন আধুনিক যুগে এগুলো এখন অ্যাবসলিউট হয়ে গেছে। রাইট। আপনার সার্বভৌমত্ব হচ্ছে ইউর ইন্টারেস্ট, আমার ন্যাশনাল ইন্টারেস্ট। সেই জায়গাটিতে আমি এবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী ছিলাম, সেখানে 10টা MOU হয়েছে, তার মধ্যে 7টা নতুন, বাকি 3টে কিন্তু রিনিউ। এগুলো খুবই নমিনাল কতগুলো বিষয়। এবারে সফরটি ছিল অনেকটাই মাননীয় প্রধান, নতুন একটি সরকার আসছে, তারা চাচ্ছিল যে, এবং নরেন্দ্র মোদীর যে প্রেস স্টেটমেন্টটা আমাদের সামনে দিলেন, সেখানে তিনি বলেছেন গত 3টি সরকার ক্ষমতায় আসার পরে ভারতে প্রথম যিনি সফর করছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্যে তাকে খুবই ইমিডিয়েটলি এই সফরটাতে আমন্ত্রণ জানানো হয়। তিনি কিন্তু কদিন আগে শপথ গ্রহণও গেছেন। সো হোয়াই দিস নেসেসিটি? এটার জিওপলিটিক্যাল কারণ আছে, এগুলো হয়তো আজকে আলোচনার বিষয় না। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 8 তারিখ চীনে যাচ্ছেন, তার আগে এই অঞ্চলের রাজনীতি নিয়ে তো কিছু মেরুকরণ আছে, সেটা বুঝতে হবে। আরেকটি হচ্ছে
আমি খুবই বিস্মিত হয়েছি যে আমরা কিন্তু কেউ নিউজ করিনি এতদিন। সেটা হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর পূর্তি হবে 2026 সালে। তো 26-এর মধ্যে উই হ্যাভ টু বি ইন এগ্রিমেন্ট। সেকেন্ডলি, ইন্ডিয়া অলরেডি একটা কমিটি করে ফেলেছে টু রিভিউ দ্য তার মধ্যে বিহারের প্রতিনিধি আছে, তার মধ্যে বাংলার প্রতিনিধি আছে, তারা একটা মিটিংও করে ফেলেছে অলরেডি। ইউ নো দ্যাট বাংলাদেশ এখনো পর্যন্ত এই নিয়ে আমরা কিন্তু নিজেরা কোনো ইনিশিয়েটিভ নিই নাই যে আমাদের 26 সালের পরে গিয়ে আমরা কি করব গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি নিয়ে। ডু হ্যাভ এনি কমিটি? বাট ইন্ডিয়া হ্যাজ অলরেডি ফর্ম এ কমিটি। দে অলরেডি একটা মিটিংও তারা করে ফেলেছে, যেটা নিয়ে যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একদিন পরেই একটা বিবৃতি দিয়ে দিলেন যে তাদেরকে কিছু জানানো হয়নি। ইউ সি জাস্ট ইটস এ টেকনিক্যাল কমিটি টু ডু হোয়াট টু ডু ইন দ্য ইয়ে। আপনাকে তো এটা সমাধান করতে হবে আগামী 26-এর পরে গিয়ে। এখন 24 এসে গেছে, মাঝখানে একটা বছর আছে। 26 জুনের 1 তারিখে গিয়ে এটা রিনিউ করতেই হবে। এটা হবে, আমি জানি হবে। বাট জিনিসটা তো একটা, আর যেটা দিবুভাই বলেছে যে ভারতের অভ্যন্তরীণ যে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামোর মধ্যে যে কনফ্লিক্টগুলো আছে, এগুলো তাদেরকে সমাধান করতে হবে। এটা আমরা করতে পারবো না, ইটস দেয়ার ডিউটি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তিস্তা নিয়ে কি হয়েছে। তিস্তা নিয়ে যে এমওইউটা হয়েছে সেটা হচ্ছে একটা টেকনিক্যাল কমিটি গঠনের এমওইউ। সেটা হচ্ছে তিস্তা ওয়াটার শেয়ারিং ট্রিটি না, এটা হচ্ছে তিস্তা ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন প্রজেক্ট। তিস্তার পানি কিভাবে ধরে রাখা যায়, কিভাবে পারের উন্নয়ন, এটা দুটো প্রপোজাল আছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি এগুলো ক্লিয়ার করেছেন যে উই হ্যাভ 2 প্রপোজাল, ওয়ান ফ্রম দ্য চায়না, অ্যানাদার ইজ ফ্রম দ্য ইন্ডিয়া। আমরা দেখবো কোনটা আমাদের জন্য ভালো হয়। আর এই প্রজেক্টটা নিয়ে আমার নিজেরও খুব আছে। 1 লক্ষ কোটি টাকার একটা প্রজেক্ট, আমার কতখানি ভাইয়েবল হবে আমাকে বলুন তো? কে ওখানে শহর গড়ে তুলবেন? আপনি লালমনিরহাটে গিয়ে এই শহরে কে থাকবেন? যেটা সবচেয়ে বড় দরকার, এই যে বর্ষায় যে এখন পুরো পানি এসে বন্যা হয়ে যাচ্ছে, সো হোয়াট টু ডু, এটা একটা হচ্ছে কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে শুকনো মৌসুমে পানি আসছে না, পানি কোন কোন জায়গায় আপনি এখানে তুলে নেওয়া হচ্ছে সেগুলো চিহ্নিত করে যা আছে সেটা শেয়ার করতে হবে। কথা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যান এগ্রিমেন্ট। আপনি যদি বন্ধুত্বের সোনালী অধ্যায় বলেন, সম্পর্কটাকে এই টার্ম দিয়ে আপনি যদি ডিফাইন করেন, যেন আপনার জেস্টারটা সব জায়গায় আছে সেটা প্রমাণ করতে হবে। এখানে এই যে আপনার এই যে আমি খুব অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইজ ডুইং সাচ এ নেস্টি পলিটিক্স তার নিজের এলাকা, কারণ তার সামনে নির্বাচন 26 সালে, খুব ক্রিটিক্যাল, কিন্তু এটা খেয়াল রাখবেন। 26 সালে বিধানসভার ইলেকশন, উনি পলিটিক্সটা খুব হাইলি করবেন লোকাল লোকের কাছে, এই দেখো আমি বাংলার স্বার্থ রক্ষার জন্য এগিয়ে যাচ্ছি। এবং এটার কিন্তু ভিকটিম আমরা হতে পারি। 26 সালে যদি আগে যদি আমরা এই এগ্রিমেন্টে না পৌঁছি, গঙ্গার এগ্রিমেন্টে, দেখবেন যে এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াবে আগামীতে। সো এটা তার আগে আমাদের পৌঁছাতে হবে। কিন্তু উনি বললেন যে আমার এত পানি লাগবে। ইউনো দ্যার ইজ এ ইন্টারন্যাশনাল রিভারের কতগুলো আইন আছে। লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি হিসেবে আপনি কি পাবেন, আপনার এখানে 2000 কিলোমিটার যাক, এন্ড অফ দ্য ডে এটা আমার এখানে ঢুকেছে, ফলে আমার পানি লাগবে। বাংলাদেশকে এই জায়গাটি এই প্রশ্নে খুবই অনড়ভাবে থেকে মানে খুব শক্তভাবে নেগোসিয়েশনটা করতে হবে। তুই ভাই যদি কিছু বলেন, 1-2টা কথা হতে বলবেন, 10-20 সেকেন্ড সময় দিতে পারবো আপনাকে। না, ওই সব মিলে হলো কি, এই আলোচনাগুলো আমাদের যদি আজকে যথোপযুক্ত আসলে একটা পার্লামেন্ট থাকতো, এবং সব আজকে যেই আলোচনাটা মির্জা ফখরুল বাইরে করছেন, এই আলোচনাটা যদি সংসদে হতো, তাহলে আমরা সরকারি দলেরও বক্তব্য শুনতাম, তার মধ্যে দিয়ে কিন্তু মানুষ জানতে পারতো। এই জায়গাটাই কিন্তু বারবার অভাব অনুভূত হয়। আমরা ওনাদেরকে বলছি খেলাটা মাঠের ভিতরে এসে খেলেন, বাইরে থেকে ইটপাটকেল মারবেন না। এখনো সেটাই বলছি, পার্লামেন্ট ইজ দ্য হাউস অফ দ্য নেশন। এবং আমি একটু আগেই বলেছি এই যে পার্লামেন্ট ইজ ইন অ্যাকশন, এই কারণেই বলেছি। এবং পার্লামেন্ট উইল ডেলিভার দ্য বেস্ট ইন্টারেস্ট। আমি মনে করি যে দেশের স্বার্থটাকে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেন সেটাকে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত ন্যারো অ্যাপ্রোচ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে। দর্শক দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।